হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করব ডক্টর স্টোন এনিমের এপিসোড 2। টপিক এক্সএম চ্যানেলে যারা ডক্টর স্টোনের ভিউয়ার আছেন, এই ভিডিওটা তাদের জন্য। আর গাইস, যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে। তো আপনারা ডক্টর স্টোনের জন্য এত রিকোয়েস্ট করেন, তাই এর এপিসোড 2 না এনে আর থাকতে পারলাম না। তবে গাইস, দুঃখের বিষয়, ডক্টর স্টোনের এপিসোড 1-এ আমি ছোট্ট একটি লাইক টার্গেট দিয়েছিলাম, সেটা কমপ্লিট হয়নি। তবুও আমার অডিয়েন্সরা যেন খুশি থাকেন, এই কারণে এই এপিসোডটা নিয়ে আসা। তো গাইস, চলুন শুরু করা যাক। ডক্টর স্টোনের এপিসোড 2-তেও মজাদার কিছু আছে। শুরু করার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা এই এনিমেটা পছন্দ করেন না, তারপরে যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের আগেই বলি, এই যে তাইজু, একটা মেয়ের পেছনে লাফালাফি আর এই লুদুবুদু লাভ স্টোরি। আবার সেনকো, এর ক্যারেক্টার বিল্ড আপ দেখে অনেকে ভাবে শালার মাথায় চুল না বাঁধাকপি কিছুই বুঝি না, আবার সেই বাঁধাকপির চুল লয়া পাট লয়। কিন্তু গাইস, এর আসল মজা 2-3 এপিসোড পরেই পাবেন। এই এনিমেটা অনেকটা বায়ন জার্নিস এন্ড এই এনিমের মতো। এর গল্প এক নয়, তবে এই এনিমে দুইটার মধ্যে যে টুইস্ট পাওয়া যায়, টুইস্টের টাইমিং এক। যাই হোক, এত অসাধারণ গল্প মিস না করতে চাইলে এই এনিমেটা অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা, এই ডক্টর স্টোনের পরবর্তী এপিসোডগুলো যদি আসে, এর যে প্লেলিস্ট রয়েছে সেখানেই আসবে। আগের এপিসোড না দেখলে প্লেলিস্ট চেক করতে পারেন, প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা শুরুতেই আগের কিছু সিন দেখতে পাই। তাইজু ইউজুরিহার সাথে প্রেমালাপ করতে এসেছিল, তখনই সম্পূর্ণ দুনিয়ার সব মানুষ পাথর হয়ে যায়। তারপর প্রায় 3700 বছর পর আমাদের মেইন ক্যারেক্টার সেনকু জেগে ওঠে। তারপর সে তাইজুকেও জাগায় এবং তারা পরিকল্পনা করে সম্পূর্ণ মানব জাতিকে তারা আবার জাগাবে, আর এই সম্পূর্ণ দুনিয়াকে প্রাচীন যুগ থেকে আবার আধুনিক যুগে নিয়ে যাবে। এরপর এপিসোড 2 যেখান থেকে শুরু হয়, তাইজু বলে, তো এটা বলো সেনকু, প্রথমে আমরা কাকে জাগাবো? সেনকু বলে, আমরা একে একে সবাইকেই জাগ্রত করব। এতে কি আসে যায় কাকে আগে জাগাই বা না জাগাই? গাইস, আসলে এখানে তাইজুর উদ্বেগটা বুঝতে পারেননি। সে তো এখন চিন্তায় আছে কখন ইউজুরিহাকে জাগানো হবে। যাই হোক, তখন সেনকু আরো বলে, একটু ভাবো তো, যদি প্রথমেই আমরা একটা কিলারকে জাগ্রত করি তাহলে কি হবে? তখন তাইজু একটু ভেবে বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো। সেনকু বলে, এখন আমার কাউকে বেছে নিতে মন চাচ্ছে না, তো তাইজু তুমি বলো কাকে জাগাবো? তখন তাইজু বলে, তুমি তো জানোই আমি কাকে জাগাতে চাই সর্বপ্রথম। এরপর তারা ইউজুরিহার মূর্তির কাছে আসে। তাইজু বলে, অবশেষে ওই সময়টা এসেই পড়লো। এই লিকুইডের মাধ্যমে তার পাথরের প্রলেপ ভেঙে সে জেগে উঠবে, তাই না? সেনকু বলে, হ্যাঁ জাগার তো কথা। আমি এই লিকুইডটা একটা মূর্তির টুকরোর ওপর দিয়ে দেখেছিলাম, তারপর দেখি সেটা একটা লাশের টুকরোয় পরিণত হয়েছে। তাইজু বলে, তোমার মধ্যে হৃদয় বলে কিছু নেই নাকি? তুমি এমনটা কিভাবে করতে পারো? সেনকু বলে, আমি সবগুলো টুকরোকে একসাথে জোড়া লাগানোর চেষ্টা করেছিলাম, তবে আমার মনে হয় কোনো মূর্তি ভেঙে যাওয়ার পর তাকে আর জীবিত জাগানো সম্ভব নয়। মনে করবে এটা তাদের আত্মত্যাগ এবং তাদের জন্য প্রার্থনা করো। এরপর তাইজু তাদের জন্য প্রার্থনা করে ইউজুরিহার পাথরের পুতুলের কাছে গিয়ে বলে, আমি তোমার জন্য 3700 বছর অপেক্ষা করেছি, এখন তোমার জাগ্রত হওয়ার সময় এসে পড়েছে। এরপর সেনকু ইউজুরিয়ার উপর লিকুইড দিতেই যাবে, তখনই তাইজু সেনকুর চোখে হাত দিয়ে বলে, থামো সেনকু, ইউজুরিয়া কোনো কাপড় পরেনি। তাইজু বলে, থামো, আমরা তাকে এভাবে জাগাতে পারি না। সেনকু বলে, বাহ, তোমার নাটক আবার শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ পাথরের দুনিয়া, আর এখন এটা একটা এমার্জেন্সি, তাই এখানে কেউই দেখবে না কেউ কোনো কাপড় পরেছে কি না, অথবা কোনো কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তাইজু বলে, ইউজুরিহার বিষয়টা সম্পূর্ণ আলাদা, বুঝেছো? গাইস, এই তাইজু তো শালায় পুরাই একটা মাথা মোটা, তবে পাগলাই ছেলে ভালো। সেনকু বলে, তুমি একটু বেশি ভাবছো। তাইজু বলে, প্রথমে আমরা একে ক্যাম্পে নিয়ে যাব, তারপর একে কাপড় চোপড় পরাবো। এরপর তাইজু ইউজুরিহাকে তুলে নেয়। সেনকু বলে, তোমার কাছে কি ওই মূর্তিটা ভারী মনে হচ্ছে না? তাইজু বলে, কি, তুই ইউজুরিহারে মোটা কস, তোর কলজা কত বড়? সেনকু বলে, আসলে আমি এটা বোঝাতে চাইনি। তোমার কি এমনটা মনে হয় না তাকে জাগিয়ে একসাথে পায়ে হেঁটে গেলে সেটা আরো ভালো হবে? মাথাটা একটু হলেও তো ব্যবহার করো। তখনই তারা একটা সিংহের গর্জন শুনতে পায়। এরপর তারা দেখে তাদের সামনে একটা সিংহ। তখন তারা ওই স্থান থেকে পালিয়ে যায়। এরপর ওই সিংহটাও তাদের পিছু নেয়। তাইজু পালাতে পালাতে বলে, আরে জাপানে সিংহ কোথা থেকে আসলো? সেনকু বলে, তোমার কি মনে হয় গর্ধব? হয়তো চিড়িয়াখানার লোকেরা দরজা বন্ধ করার আগেই পাথর হয়ে গিয়েছিল। এরপর এরা বেরিয়ে আসার পর সব দুর্বল প্রাণীকেই তারা হয়তো খেয়ে ফেলেছিল, আর শহরে আসার পর তারা হয়তো ভরপুর শিকার করেছে, আর এখন তারা আসলেই বনের রাজা। এই পাথরের দুনিয়ায় মানুষ এখন আর শক্তিশালী নেই, বরং তারা এখন দুর্বল শিকারে পরিণত হয়েছে। তারপর তারা দুজনেই একটা পাহাড়ের উপর থেকে লাফ দেয়। এরপর তারা পাহাড়ের পাদদেশের গাছপালা এবং লতাপাতার সাথে বেঁধে মাটিতে পড়ে। আমি তো বলি গাইস, এদের কি ভাগ্য, ইউজুরিহার পাথরের পুতুল এখনো অক্ষত আছে। তাইজু বলে, এরা আমাদের উপর আক্রমণ কেন করছে না? সেনকু বলে, তারা কখনোই আগে মানুষ দেখেনি,
তাদের জন্য আমরা হয়তো দুই পায়ে চলাচল করা একটা অদ্ভুত প্রাণী। তাইজু বলে, তার মানে এই দুনিয়ায় মানব প্রজাতির মধ্যে শুধু আমরাই আছি? সেনকু বলে, মনে হয় তারাও আমাদের ভয় পাচ্ছে। আমাকে আরেকটু সময় দাও, যদি ভাগ্য আমাদের সহায় হয়, আমরা যদি ক্যাম্প পর্যন্ত পৌঁছেও যাই, তারপরও আমাদের কাছে লড়াইয়ের জন্য শুধু বর্ষাই আছে। মনে হচ্ছে আমাদের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এরপর তাইজু ইউজুরিহার পাথরের পুতুল সেনকুর দিকে ছুঁড়ে মারে এবং সে ওই সিংহর সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না, কারণ তুমিই একমাত্র মানুষ যার কাছে বর্তমানে বিজ্ঞানের অনেক তথ্য আছে। আমি যেভাবেই হোক তোমাকে রক্ষা করব। সেনকু বলে, কখনোই না, তুমি একটু মাথা খাটাও। আমার কাছে বুদ্ধি আছে আর তোমার কাছে আছে শক্তি, আর এখন দুইটাই আমাদের জন্য খুব জরুরি। তাই আমাদের যদি পালাতেই হয় তাহলে আমরা একসাথে পালাবো। তাইজু বলে, ঠিক আছে, আমি বুঝেছি। সেনকু বলে, আমি তোমাকে ছোটবেলা থেকে জানি তাইজু, তুমি যতই মার খাও না কেন, কারো উপরই কখনোই হাত উঠাবে না। তুমি পরিশ্রম করায় বেশি পারদর্শী, লড়াই করায় নয়। তাইজু বলে, সেনকু, আমরা যদি তাদের কাছ থেকে বাঁচতে না পারি, তাহলে আমাদের জন্য শুধু এখন একটাই পথ খোলা আছে, আমাদের সময়ের সবচেয়ে শক্তিশালী ছেলে সুকাসা শিশিও। এরপর তাইজু ইউজুরিহার পাথরের পুতুলটা এক জায়গায় রেখে বলে, আমাকে ক্ষমা করে দিও ইউজুরিহা, এখন আপাতত আমাদের এমন একজন চাই যে আমাদের জন্য লড়াই করতে পারবে, আর আজ যদি আমরা জিতে যাই তাহলে তোমাকে কথা দিচ্ছি। তখনই সেনকু বলে, এসব আজে বাজে কথা বন্ধ করো আর দ্রুত তার উপর লিকুইড ঢালো। এরপর তাইজু সুকাসার উপর ওই লিকুইডটা ঢেলে দেয়। তখনই ওই সিংহগুলো তাদেরকে ঘিরে ফেলে। এরপর আমরা দেখি সুকাসার পাথরে ফাটল ধরেছে। এটা দেখে তাইজু সুকাসাকে গিয়ে বলে, সরি, আমি জানি যে 1000 বছর পাথর হয়ে থাকার পর তুমি কিছুই বুঝতে পারছো না। সুকাসা বলে, কি হচ্ছে এখানে? তখনই সেনকু তার চোখ দেখে ভয় পেয়ে যায়। সেনকু বলে, তোমার সম্পূর্ণ শরীর পাথরে ঢাকা আর আমাদেরকে সিংহ ঘিরে ফেলেছে। সুকাসা বলে, ঠিক আছে, বুঝেছি। এরপর সুকাসা তার শরীরের পাথর এত জোরে মোড় দেয় তা সেই সিংহগুলো তাইজু সেনকু সবার উপরই ছিটকে পড়ে। এরপর ওই সিংহটি তাদের উপর আক্রমণ করে দিলে সুকাসা ওই সিংহটির গলায় শুধু একটি ঘুষি মারে। এরপরই ওই সিংহটি মরে যায়। যখন বাকি সিংহীরা এটা দেখে গর্জন করে, সুকাসা তাদের দিকে তাকালেই ওই সিংহীরা ভয় পালিয়ে যায়। এরপর সুকাসা বলে, তোমরা আমাকে বাকি কথা পরে বুঝিয়ে বলো, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, আমি থাকতে তোমাদের উপর আর কোনো বিপদ আসতে দেব না, কারণ এখন থেকে লড়াইয়ের সব কাজ আমি করব। তখন তো তাইজু গলা ফাটাইয়া চিল্লায়। তাইজু বলে, আরে তার মানে আমাদের কাছে এখন বুদ্ধি, শক্তি এবং লড়াইয়ের বল তিনোটাই আছে। সেনকু বলে, তা তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই সুকাসা একটু বেশি শক্তিশালী। তাইজু বলে, তো কি হয়েছে, এতে খারাপ কি? সে আমাদের সাথে থাকলে এটা তো আমাদের জন্যই ভালো। সেনকু বলে, সে যদি অনেক খারাপ একজন মানুষ হয়, তার যদি অনেক লোভ লালসা থাকে, তখন কি করবে? সে তার খালি হাতেই এত বড় একটা সিংহকে মেরে ফেলেছে। পিস্তল বন্দুক ছাড়া এই দুনিয়ায় তাকে থামানো তো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখন তো তাইজু মনে মনেই লাফায়া ওঠে। তাইজু ভাবে, ইউজুরিহাকে যদি সুকাসা জোর করে নিয়ে যায়। তাইজু বলে, না না, এমনটা আমরা কখনোই হতে দিতে পারি না। সুকাসা বলে, আমার কথা শোনো, তোমরা কি আমাকে এটা কাটার জন্য কোনো কিছু দিতে পারো, যেমন কোনো ছুরি অথবা পাথরের ধারালো কিছু? তাইজু বলে, তুমি কি এটাকে খেতে চাইছো? এটা খেতে পারবে? সেনকু বলে, হ্যাঁ, এটা বিষাক্ত নয়, আর এর মিট অনেক শক্ত, যেটা অ্যামোনিয়ায় ভরপুর। এর সাথে এর টেস্টও বেশি ভালো না। তাইজু বলে, এক সেকেন্ড, তুমি আবার কবে সিংহ খেলে? সেনকু বলে, যখন আমি এবোলার উপর রিসার্চের জন্য আফ্রিকা গিয়েছিলাম। তাইজু বলে, আরে তুমি তোমার লাইফে আর কি কি করেছো? তখন সেনকু বলে, যদিও এটা আত্মরক্ষার জন্য ছিল, কিন্তু একে আমি আমার নিজের হাত দিয়ে মেরেছি, আর তাই আমি এর সম্পূর্ণ সঠিক ব্যবহার করতে চাই, আর এজন্য আমি আমাদের জীবন চক্রের প্রতি কৃতজ্ঞ। এরপর তাইজু আবার গলা ফাটায়। তাইজু বলে, আরে এটা তো অনেক অসাধারণ, সে কোনো খারাপ লোক নয়, বরং সে তো অনেক ভালো আর কোমল হৃদয়ের একজন লোক। সেনকু বলে, আশা করি এমনটাই হবে, তবে তার এই ফিলোসফিতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু আমারও এটাই মনে হয় যে খাবার অপচয় করা একদমই ঠিক হবে না। এরপর তারা সবাই ক্যাম্পে ফিরে আসে। সুকাসা বলে, এই সব তোমরা তৈরি করেছো? এরপর তাইজু তো ইউজুরিহার সাথে আবার পকপক শুরু করে। সে বলে, আরেকটু অপেক্ষা করো ইউজুরিহা, আমরা একটু পরেই জাদুই পানি, লিকুইড অথবা অ্যাসিড যাই হোক না কেন, সেটা আবার বানিয়ে তোমাকে ঠিক করে ফেলবো। সুকাসা তখন সেনকুর ল্যাব দেখে অবাক হয়ে যায়। সুকাসা বলে, এটা তোমার ল্যাব? এরপর সুকাসা ইন্ট্রোডাকশন দেয়। সে বলে, আমার নাম সুকাসা শিশিও, তুমি আমাকে সুকাসা বলতে পারো। সেনকু বলে, এখন এই দুনিয়ায় সারনেম থাকা না থাকায় কিছু যায় আসে না, আর আমি হলাম সেনকু, সায়েন্সের সব কাজ আমিই করি। আর সে হলো তাইজু, পরিশ্রমের সব কাজ সে করে। তাইজু বলে, হ্যাঁ, সে ঠিক বলেছে, আমার নাম হলো তাইজু, নাইস টু মিট ইউ। যদি কোনো পরিশ্রমের কাজ থাকে তাহলে আমাকে যে কোনো সময় ডাকতে পারো। সুকাসা বলে, তো তোমরা প্রতিদিন কি খাও?
সেনকু বলে, বেশিরভাগ সময় সবুজ শাকসবজি অথবা মাশরুম খেয়ে থাকি, মাঝে মধ্যে খরগোশও খাই যদি ধরতে পারি। তাইজু বলে, আমি তো এত মিট খেতে চাই যে যেন আমার পেট ফুলে কোম্বা হয়ে যায়। সুকাসা বলে, এখন থেকে তোমাদের এভাবে আর থাকতে হবে না। এরপর সিন চেঞ্জ হয়, সুকাসা তার শিকার শুরু করে। আমরা দেখি সে অনেক বড় বড় বুনো শুকরের থেকেও দ্রুত ছুটে চলছে, আর তাদেরকে সে এক নিমেষেই হারিয়ে দেয়। এরপর সে গাছের একেবারে উঁচু স্থানে উঠে আকাশে উঠতে থাকা শিকারি পাখিকেও সে শিকার করে। পানির গভীরে গিয়ে পিরানার মতো ভয়ানক মাছের মধ্য দিয়ে শিকার করে নিয়ে আসে। তখন সেনকু বলে, লড়াই করা এবং শিকার করার সব কাজ আমিই দেখব। এটা দেখে সেনকু আর তাইজু অবাক হয়ে যায়। তাইজু বলে, তুমি তো অসাধারণ কাজ করেছ। সুকাসা বলে, আমি থাকতে তোমাদের আর কখনোই খাবারের চিন্তা করতে হবে না। এরপর আমরা দেখতে পাই সেনকু কতগুলো মাছ শিক দিয়ে রেখেছে। তাইজু বলে, এখন বুঝতে পেরেছি, এই মাছগুলোকে সাথে সাথেই আগুনে পোড়ালে সংরক্ষণ করার জন্য ফ্রিজের কোনো প্রয়োজন নেই। সেনকু বলে, আমি এগুলোকে পোড়াচ্ছি না, আসলে ধোঁয়ায় থাকা অ্যালডিহাইডস ব্যবহার করে মাছের মধ্যে থাকা ম্যাক্রোবসগুলোকে আমি মারছি। সহজ ভাষায় বললে এই মাছগুলোকে আমি ধোঁয়া দিয়ে পোড়াচ্ছি। গাইস, আমি এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলি। যে কোনো ধরনের খাদ্য যেমন মাছ, মাংস ইত্যাদি এগুলোতে কেন পচন ধরে? ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু ইত্যাদির কারণে। কিন্তু যখন এর মধ্যে কোনো লাকড়ি অথবা কাঠের পুরা ধোঁয়া এই খাদ্যদ্রব্যের মধ্যে প্রবেশ করলে ব্যাকটেরিয়া, জীবাণু ইত্যাদির বংশবিস্তার বন্ধ হয়ে যায়, আর এতে খাবারের পচন ধরে না। আর এটা হয় ধোঁয়ায় থাকা বিশেষ ধরনের এক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। যাই হোক, আর বিস্তারিত না বলি, তাহলে এটা বলতে বলতে এক্সপ্লেনের টাইম শেষ হয়ে যাবে। তখন সুকাসা বলে, আমি আর সেনকু যদি একসাথে কাজ করি তাহলে আমাদের খাবারের ভান্ডার হবে। তখন সেনকু একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, তো এখন আমরা সিভিলাইজেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। তাইজু বলে, কি বলছো? তার মানে আমরা এক ধাপও আগাইনি? তখন সুকাসা একটা পাথরের সামনে গিয়ে দাঁড়ায়। তাইজু বলে, কি হয়েছে সুকাসা? তখন সুকাসা তার সামনে থাকা পাথরটি এক ঘুষিতেই ভেঙে ফেলে। তখন আমরা দেখি ওই পাথরের নিচে আসলে একটি মেয়ে ফেসেছিল। মেয়েটিকে সুকাসা কোলে উঠিয়ে বলে, তোমাদেরকে চমকে দেওয়ার জন্য আমি দুঃখিত। এই মেয়েটা ওই পাথরের নিচে ফেসে গিয়েছিল। তারপর সে তাকে একটা স্থানে রেখে দেয়। তাইজু বলে, বাহ, তার মন তো পানির মতো ফর্সা আর দুধের মতো পরিষ্কার। সেনকু বলে, এ তো সুপার হিরোর থেকে কম কিছু নয় দেখছি। এরপর সিন চেঞ্জ হয়, তারা দিন শেষে খাবার দাবার খেয়ে টয়টম্বুর। সেনকু বলে, তাহলে চলো এখন ছোট্ট একটা কুইজ করা যাক। টেকনোলজিক্যাল সিভিলাইজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? উত্তর সঠিক হলে পাবে 1000 কোটি পয়েন্ট। তখন তাইজু ভাবে, টেকনোলজিক্যাল সিভিলাইজেশন এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অবশ্যই স্মার্টফোন। সেনকু ব্যঙ্গ করে বলে, হ্যাঁ ঠিক বলেছ, স্মার্টফোন হলে আমরা যে কোনো কিছু করতে পারবো। তোমার মাথায় গোবর ছাড়া আসলেই কিছু নাই, গর্ধব কোথাকার। সুকাসা বলে, আমার মনে হয় স্টিল। সেনকু বলে, স্টিল প্রয়োজন, তবে সেটা পরে। তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু আছে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। গাইস, মিস হয়ে গেল। আমি ভেবেছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলবে, তাহলে আবার NaCl আর H2O ধরতে হবে। হয়তো এখানে দুইটা রাসায়নিক পদার্থ লাগতো। যাই হোক, তাইজু বলে, আরে আমি এটা তো জানতাম, কিন্তু এটা দিয়ে করে কি বলো তো? সুকাসা বলে, তার মানে তুমি চুনের কথা বলছো? সেনকো বলে, হ্যাঁ, সাধারণ ভাষায় বলতে গেলে একে চুন অথবা চক বলে, ওই জিনিসটা যেটা দিয়ে মাঠে লাইন তৈরি করা হয়। তখন তাইজু আবার গলা ফাটায়, আরে এটা তো ওই জিনিসটাই যেটা স্কুলে টিচাররা অনেক দূর থেকে ছুঁড়ে মারতো। তার মানে সেটা নেওয়ার জন্য আমাদের আবার স্কুলে যেতে হবে? তখন সেনকু অনেক রেগে যায়। সেনকু বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের আবার স্কুল যেতে হবে, যদি সেটা 3700 বছর পরও অক্ষত থাকে তাহলে। এরপর তাদের মধ্যকার পরিস্থিতি একটু শান্ত হলে সেনকু বলে, ওই শেলস, ওইগুলো কি মনে আছে যেগুলো দিয়ে তুমি দাড়ি ট্রিম করেছিলে মিস্টার গর্ধব? জাস্ট এগুলোকে পিষে পাউডার করে ফেলো, তখন তুমি এ থেকে পাবে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন। এরপর তাইজু পাগলের মতো ঝিনুক কুড়াতে শুরু করে। তখন আমরা দেখি তাইজু একসাথে অনেকগুলো ঝিনুক জমা করেছে। এরপর সেগুলোকে পাথরের তৈরি একটা হাতুড়ি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে পিষে ফেলে। তখন তৈরি হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেটের পাউডার। সেনকু ওইগুলো দেখে বলে, ক্যালসিয়াম কার্বনেট আসলেই কাজের একটা জিনিস। এটাকে ব্যবহার করার 4 ধরনের বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথম ব্যবহার কৃষিতে, এর থেকে আমরা সব হাইড্রোজেন আয়নকে সরিয়ে ফেলবো, তখন এর মাধ্যমে মাটিকে আরও উর্বর করা সম্ভব। 2 নাম্বার, একে কনস্ট্রাকশনেও কাজে লাগানো যায়। একে বালুর সাথে মিশিয়ে তাপ প্রদান করলে পাওয়া যাবে মর্টার হলো বেসিক সিমেন্ট, এর মাধ্যমে আমরা বড় ভাটা আর ঘর তৈরি করতে পারবো। তৃতীয় ব্যবহার সাবান তৈরিতে, প্রথমে সি বিটস থেকে সোডিয়াম কার্বনেট সংগ্রহ করো, তারপর একে তেলের সাথে মিশাও, তখন এর বিক্রিয়া থেকে তৈরি হবে সাবান। এখন এই দুনিয়ায় রোগাক্রান্ত হওয়ার মানে হলো গল্প এখানেই শেষ। এই ছোট্ট টুকরা যেটা ভাইরাস জীবাণুকে আমাদের থেকে দূরে রাখে, এটা ডক্টর ছাড়াই আমাদেরকে জীবন দেওয়ার স্টোন। আর তাই
এটা হলো ডক্টর স্টোন। গাইস, তার মানে এই নামটা ডক্টর স্টোন এনিমে নামটা সাবান থেকে নেওয়া হয়েছে। বাট গাইস, আমার কাছে কিন্তু বিষয়টা ক্রিয়েটিভ লেগেছে। তখন সুকাসা এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায়। সুকাসা বলে, সেনকো তুমি তো আসলেই অনেক চমৎকার। সেনকো বলে, কি? সুকাসা বলে, আমাকে জাগানোর পরও তুমি অনেক শান্তভাবে আর সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিলে। আমি তোমার মতো বুদ্ধিমান কখনোই দেখিনি। আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম, সত্যি বলছি। সেনকো বলে, যখন কেউ কারোর সামনাসামনি প্রশংসা করে তার উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না। কোটি কোটি বছর ধরে এটাই হয়ে এসেছে। তোমার আসল উদ্দেশ্য কি? সুকাসা বলে, আরে না না, তুমি শুধুই আমাকে ভুল বুঝছো। আমি আসলে মনে করি তুমি একটা মডার্ন সিভিলাইজেশন তৈরি করতে অবশ্যই সফল হবে। আর হ্যাঁ, আমি তো শুধু এটাই বলতে চেয়েছিলাম। এরপর তাইজু ওই স্থানে এসে পড়ে। তাইজু বলে, এখন বুঝেছি, তাহলে এভাবেই তৈরি হয় সিভিলাইজেশন। সেনকু বলে, হ্যাঁ, আমরা একবারে এক পায়ে গিয়েছি, হোক ধীরে ধীরে, কিন্তু আমরা সিভিলাইজেশনের দিকেই যাচ্ছি। তাইজু বলে, আচ্ছা, চতুর্থ বিষয়টা কি বললে না তো? তুমি বলেছিলে এই ঝিনুকগুলোকে 4 ভাবে ব্যবহার করা যায়। সেনকু বলেছে, না, আমি 3টা বলেছিলাম, আমি শুধু 3টাই বলেছিলাম। তাইজু বলে, কি 4টা বলনি? আর এমনিতেও আমার এই 3টাও মনে থাকবে না। এরপর আমরা দেখি সবাই ঘুমিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি সুকাসা আসলে সেনকুকে সন্দেহ করছে, কারণ সে আসলে ঝিনুকের 4টি ব্যবহারের কথাই বলেছিল, কিন্তু সে শেষে এসে বলে সে 3টা বলেছে। আর ওইদিকে আমরা দেখি গভীর রাতে সেনকু বাহিরে বসে তীর ধনুক বানাচ্ছে। গাইস, এখানে মনে হয় ঘটনা ঘটে গেছে। সেনকুও সুকাসার উপর সন্দেহ করছে, যদিও সেনকুর সুকাসের উপর সন্দেহটা প্রথম থেকেই ছিল, কিন্তু এটা আগে বলিনি। তবে এখন এসে সেনকুর সন্দেহ সম্পূর্ণ নিশ্চিত হয়েছে। এরপর সিন চেঞ্জ হয়, সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে পড়ে। সুকাসা বলে, এই পাথরের দুনিয়ায় আমরা এখন মুক্ত। ঝিনুক কখনোই কারো সম্পত্তি ছিল না, যেমনটা সমুদ্র আর ভূমি। এক দরিদ্র ছেলে ছিল যে সমুদ্রের ঝিনুক দিয়ে নিজের ছোট্ট বোনের জন্য একটা মালা বানাতে চেয়েছিল। তখন তার সার্জারি হচ্ছিল, আর তার কাছে জলপরি অনেক ভালো লাগতো। কিন্তু তখনই একজন ওই স্থানে আসে এবং সে নিজেকে ওই স্থানের মালিক বলে দাবি করে, আর তার শরীর থেকে মদের গন্ধ আসছিল। ওই সমুদ্রের পাড়ে যেই ছেলেটা ঝিনুক কুড়াচ্ছিল, অথবা ওই মালিকের মতে ঝিনুক চুরি করছিল, সে ওই ছেলেটাকে এতটাই নির্মমভাবে মারে যে তার চেহারা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর তাই সে তার ছোট্ট বোনকে একটি ছোট্ট জলপরি হতে সাহায্য করতে পারেনি। তখনই সুকাসা ওই স্থানে থাকা একটা পাথর হওয়া মানুষকে ঘুষি মেরে তার মাথা উড়িয়ে দেয়। সেনকু বলে, তুমি কি জানো তুমি এখন কি করলে? সুকাসা, তুমি এইমাত্র একটা নির্দোষ মানুষকে হত্যা করলে। সুকাসা বলে, আমি জানি আমি কি করেছি সেনকু। তুমি কি সবাইকেই জাগাতে চাও, তাদেরকেও যাদের হৃদয় ঘৃণায় জর্জরিত? প্রথম সবাই তোমার কথা শুনবে, তবে কিছু সময় পর ধনী আর প্রভাবশালী লোকেরা বলবে, এই জমি তো আমার, এর জন্য ভাড়া দাও, এর জন্য ট্যাক্স দাও। তারা আবার গরিব যুবকদের থেকে তাদের ভবিষ্যৎ ছিনিয়ে নেবে। আমরা ওই দুনিয়া আর দ্বিতীয়বার দেখব না। এটা পাথরের দুনিয়া, যা সম্পূর্ণ পরিষ্কার আর ঘৃণাহীন এক স্বর্গের মতো। আমরা শুধু এমন যুবকদেরকেই জাগাবো যাদের মন সম্পূর্ণ পরিষ্কার, আর এমন একটা দুনিয়ায় থাকবো যেখানে কোনো মালিক থাকবে না। মানুষকে পরিষ্কার করার এটা ভালো একটা সুযোগ। তুমিও এমনটাই মনে করো, তাই না সেনকু? তখন সুকাসা আরেকটা পাথর মানুষের মাথা ভাঙতেই যাবে, সেনকু এসে তাকে থামিয়ে দেয়। সেনকু বলে, কখনোই না, আমার এমনটা কখনোই মনে হয়নি। আমি টেকনোলজির চাহিদা সম্পন্ন একজন ছেলে, যাকে মেকানিক্স, স্পেস আর অ্যানিমেশন এসব ধরনের বিষয় এক্সাইট করে। আর আমি সায়েন্সের শক্তি ব্যবহার করে প্রতিটা মানুষকেই বাঁচাবো। আর এখান থেকে এপিসোড 2 শেষ হয়। তো গাইস, এই সুকাসা সে কি আসলে ভিলেন নাকি ভালো মানুষ, এটা জানতে অবশ্যই পরবর্তী এপিসোড আপনাদেরকে দেখতে হবে। আর সুকাসার ছোট্ট বোনের সাথে আসলে কি হয়েছে, সে কি আদেও বেঁচে আছে, পাথর হয়ে আছে, নাকি মরে গেছে, এই বিষয়গুলো জানতে হলে আপনাদের গল্পের পরবর্তী অংশ দেখতে হবে। তো আপনারা যদি এই গল্পের পরবর্তী এপিসোড দেখতে চান, আমি এই ভিডিও থেকে কমপক্ষে 5 জন নিউ সাবস্ক্রাইবার দেখতে যাচ্ছি। খুবই ছোট্ট একটা টার্গেট দিলাম, আশা করি কমপ্লিট করবেন। যারা নতুন আছেন, এই ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি এই গল্পের ইন্টারেস্টিং অংশটা আপনি দেখতে চান। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।